একটা দৃশ্য কল্পনা করা যাক, যেটা হয়তো আমাদের অনেকের কাছেই খুব পরিচিত। হুম। একজন উদ্যোক্তা ধরুন, বা কোনো উচ্চাকাঙ্ক্ষী পেশাদার তার কাজের মধ্যে একেবারে ডুবে আছেন। সকাল থেকে রাত ল্যাপটপের সামনে। ঠিক তাই। সারাদিন মিটিং, ইমেল, ফোন কল, মানে মারাত্মক ব্যস্ত। চারপাশে সবাই হয়তো বলছে, বাহ, কি দারুণ পরিশ্রমী। কিন্তু দিন শেষে মনে হচ্ছে আসল কাজটা কিছুই এগোলো না। একদম। এই যে দিনরাত শুধু খেটে যাওয়ার মানসিকতা, মানে যাকে আমরা বলি হাসাল কালচার, এটাকেই তো সাফল্যের একমাত্র পথ হিসেবে দেখানো হয়। হুম। কিন্তু প্রশ্নটা হলো, এই অবিরাম ব্যস্ততা কি সত্যি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি এটা আসলে একটা ফাঁদ? এটা একটা চমৎকার প্রশ্ন দিয়ে শুরু হলো, কারণ এই ফাঁদটা মানে খুব শক্তিশালী। তাই না? সমাজ আমাদের শেখায় যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু প্রায়ই আমরা কঠোর পরিশ্রম আর স্মার্ট পরিশ্রমের মধ্যে পার্থক্যটা ভুলে যাই। আর এখানেই আজকের আলোচনার মূল বিষয়। ঠিক, আমরা ড্যান মার্টেলের বই বাই ব্যাক ইয়োর টাইমের ওপর ভিত্তি করে একটা গভীর বিশ্লেষণ করব। দারুণ। বইটার মূল ধারণাটা কিন্তু আমাদের প্রচলিত ধারণার ঠিক উল্টো। এটা ব্যবসা বাড়ানোর জন্য কর্মী নিয়োগের কথা বলে না। বরং নিজের জীবন আর সময় ফিরে পাওয়ার জন্য কর্মী নিয়োগের কথা বলে। একদম। এটা একটা আমূল মানসিকতার পরিবর্তন। অর্থাৎ ব্যবসার সবচেয়ে পরিশ্রমী কর্মী না হয়ে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদ বা পরিকল্পনাকারী হয়ে ওঠা। ঠিক ধরেছেন। সাফল্যের মাপকাঠি যদি শুধু লাভ না হয়ে স্বাধীনতা হয়, তাহলে তো খেলার নিয়মটাই পুরো বদলে যায়। ঠিক তাই। আর এই বদলের মূলে আছে একটা কেন্দ্রীয় দর্শন, লেখক যাকে বলছেন বাইব্যাক প্রিন্সিপাল। বাই ব্যাক প্রিন্সিপাল। এর সহজ অর্থ হল টাকা দিয়ে সময় কেনা। শুনতে খুব সরল লাগলেও এর ভেতরের তাৎপর্য অনেক গভীর। কিভাবে? আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে সময়, খুব সস্তায় বিক্রি করে দেই এমন সব কাজে যা আমাদের শক্তি কেড়ে নেয়। আর আমাদের সেরা ট্যালেন্টকে ব্যবহার করতে দেয় না। একদম। বাইব্যাক প্রিন্সিপাল বলে, সেই কম মূল্যের কাজগুলো চিহ্নিত করুন আর আপনার সময়ের মূল্যের চেয়ে কম খরচে সেগুলো অন্যকে দিয়ে করান। এতে যে সময়টা ফিরে পাওয়া যাবে, সেটাই জীবনের সেরা বিনিয়োগ। ঠিক। তাহলে চলুন এই দর্শনকে বাস্তবে প্রয়োগ করার পদ্ধতিটা একটু ভেঙে দেখি। বইটাতে একটা খুব কার্যকরী চক্রের কথা বলা আছে, নামটা হলো বাইব্যাক লুপ। হ্যাঁ, দ্য বাইব্যাক লুপ। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে ধীরে ধীরে নিজের সময়কে মুক্ত করা যায়। এর প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হলো অডিট। অডিট। হ্যাঁ, অডিট। আমরা ব্যবসার টাকার অডিট করি, কিন্তু নিজেদের সময়ের অডিট করতে ভুলে যাই। এটা একটা ভালো পয়েন্ট। এই ধাপে টানা 1 বা 2 সপ্তাহ ধরে নিজের প্রতিটা মিনিটের হিসেব রাখতে হবে। কোন কাজগুলো বারবার করতে হয়, কোনগুলো একঘেয়ে, আর কোনগুলো মানসিক শক্তি পুরোপুরি নিংড়ে নেয়। ঠিক। লেখক এগুলোকে খুব সুন্দর একটা নাম দিয়েছেন, টাইম অ্যাসাসিন বা সময় হত্যাকারী। টাইম অ্যাসাসিন। হ্যাঁ, এই কাজগুলো চুপিসারে আমাদের দিনের সবচেয়ে মূল্যবান সময়কে হত্যা করে। এই টাইম অ্যাসাসিনের কথাটা আমার দারুণ লেগেছে। আমাদের সবারই এমন কিছু কাজ থাকে, তাই না? অবশ্যই থাকে। যেমন আমার জন্য প্রেজেন্টেশনের জন্য স্লাইড ডিজাইন করা। কাজটা হয়তো 1 ঘন্টাতে হয়ে যায়, কিন্তু ওই কাজটা শুরু করার আগের যে 2 ঘন্টার মানসিক চাপ, ওটা আমার পুরো দিনের শক্তি কেড়ে নেয়। একদম রিলেটেবল। অডিট করলে এই ধরনের লুকানো সময় চোরদেরও খুঁজে বের করা যায়। আর এই অডিট করার সময় সৎ থাকাটা খুব জরুরি, তাই না? খুবই জরুরি। অনেকেই এই হিসাব রাখতে গিয়ে অস্বস্তিতে পড়েন, কারণ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা সময় নষ্ট করি। কিন্তু এই কঠিন সত্যটা মেনে নিতে পারলেই বোধহয় পরিবর্তনের দরজা খোলে। ঠিক। অডিটের পর আসে দ্বিতীয় ধাপ, ট্রান্সফার। ট্রান্সফার মানে ওই চিহ্নিত করা কাজগুলোকে অন্য কাউকে দিয়ে দেওয়া, ডেলিগেট করা। হ্যাঁ। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় ভয়টা কাজ করে। এই কাজটা আমি ছাড়া আর কেউ ভালোভাবে করতে পারবে না। অথবা অন্যকে বুঝিয়ে দেওয়ার চেয়ে আমি নিজে করে ফেলাটাই সহজ। এক্স্যাক্টলি। এই চিন্তাগুলো তো আসেই। আসেই। আর এই মানসিক বাধাটা পার করার জন্যই লেখক একটা পরিষ্কার প্লেবুক তৈরির উপর খুব জোর দিয়েছেন। প্লেবুক মানে একটা কার্যতালিকা। কার্যতালিকার চেয়েও বেশি। প্লেবুক মানে কাজটি কিভাবে করতে হবে তার একটি সুস্পষ্ট ধাপে ধাপে নির্দেশিকা। ও আচ্ছা। আপনি কাজটি কিভাবে করেন তার একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও, কিছু চেকলিস্ট, কিছু উদাহরণ, এ সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ। তার মানে এর উদ্দেশ্য শুধু কাজটা অন্যকে দেওয়া নয়, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যাতে আপনার অনুপস্থিতিতেও কাজটা একই মানে সম্পন্ন হয়। একদম।
এতে যিনি নতুন কাজটি করছেন তার আত্মবিশ্বাস বাড়ে আর আপনাকে বারবার একই জিনিস বোঝাতে হয় না। প্রক্রিয়াটা অনেক মসৃণ হয়ে যায়। ঠিক। আর এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ফিল। ট্রান্সফারের মাধ্যমে যে সময়টা আপনি ফিরে পেলেন সেই খালি জায়গাটা পূরণ করতে হবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। এটা একটা দারুণ পয়েন্ট, কারণ প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না। ঠিক। যদি আমরা ইচ্ছাকৃতভাবে সেই খালি সময়টাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ দিয়ে পূরণ না করি, তাহলে সেটা আবার অপ্রয়োজনীয় ইমেল বা অন্য কোনো কম মূল্যের কাজ দিয়ে ভরে যাবে। আর আমরা আবার সেই পুরনো চক্রে ফিরে যাব। একদম। তাই ফিল ধাপটি খুব ইচ্ছাকৃত বা ডেলিবারেট হতে হবে। লেখাকে সময়টাকে 10K per hour কাজ দিয়ে পূরণ করতে বলেছেন। প্রতি ঘন্টায় $10,000 মূল্যের কাজ। এই সংখ্যাটা আক্ষরিক নাও হতে পারে, কিন্তু মূল ভাবনাটা হলো সেই সময়টা এমন কাজে বিনিয়োগ করা যা একমাত্র আপনিই করতে পারেন এবং যা আপনার ব্যবসাকে বা কেরিয়ারকে বহুগুণ এগিয়ে নিয়ে যাবে। ঠিক। যেমন নতুন কোনো উদ্ভাবনী পরিকল্পনা করা, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা বা নিজের দলের জন্য ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা। আর এভাবেই অডিট, ট্রান্সফার, ফিল এই চক্রটা চলতেই থাকবে। এটা একটা জীবনব্যাপী অভ্যাস। এ পুরো প্রক্রিয়াটা খুবই যৌক্তিক, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, যা সম্ভবত অনেক শ্রোতার মনেও আসছে। বলুন। এত কথা তো বুঝলাম, কিন্তু কোন কাজটা ছাড়বো আর কোনটা রাখবো সেই সিদ্ধান্তটা নেব কিভাবে? আর এর জন্য যে টাকা লাগবে সেটাই বা হিসাব করব কিভাবে? এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন, কারণ আবেগ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। আর ঠিক এই জায়গাতে বইটির সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটা আসে, যার নাম বাইব্যাক রেট। বাইব্যাক রেট? হ্যাঁ, এটা একটা সহজ গাণিতিক ফর্মুলা যা আপনাকে একটা বস্তুনিষ্ঠ মাপকাঠি দেয়। এর গণনা পদ্ধতিটাও বেশ সহজ, তাই না? নিজের প্রত্যাশিত বার্ষিক আয়কে 2000 কর্মঘণ্টা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, বছরে 50 সপ্তাহ, প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ ধরলে 2000 ঘন্টা হয়। ধরা যাক কেউ বছরে 60 লক্ষ টাকা আয় করতে চায়, তাহলে তার প্রতি ঘন্টার বাইব্যাক রেট হবে 3000 টাকা। ঠিক। এখন এই 3000 টাকা আপনার জন্য একটা ফিল্টার হয়ে গেল। বাহ! আপনি যখনই কোনো কাজ করতে যাবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই কাজটা কি আমার 3000 টাকা প্রতি ঘন্টায় সময় ব্যবহার করার যোগ্য? যদি উত্তর না হয়, এবং আপনি যদি এর চেয়ে কম খরচে, ধরা যাক ঘন্টায় 800 টাকায় অন্য কাউকে দিয়ে কাজটি করাতে পারেন, তাহলে প্রতি ঘন্টায় আপনি 2200 টাকার একটি লাভজনক বাইব্যাক করছেন। তার মানে আপনি আর খরচ করছেন না, বরং নিজের সবচেয়ে মূল্যবান সম্পদে বিনিয়োগ করছেন। ঠিক তাই। এই ধারণাটা তো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়, কিন্তু এটা কি শুধু আর্থিক আয়ের ওপর ভিত্তি করে? ভালো প্রশ্ন। ধরা যাক একজন শিল্পী, যার কাজের আর্থিক মূল্য সবসময় সরাসরি মাপা যায় না, তার ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানেই বুঝতে হবে যে এই বাইব্যাক রেট একটা গাইডলাইন, কোনো চূড়ান্ত নিয়ম নয়। এটা আবেগকে সরিয়ে একটা যৌক্তিক ভিত্তি দেয়। একদম। কিন্তু সব কাজকে তো শুধু আর্থিক মূল্যে মাপা যায় না। কিছু কাজ হয়তো সরাসরি টাকা এনে দেয় না, কিন্তু সেগুলো করতে ভালো লাগে, শক্তি যোগায়। আবার কিছু কাজ অনেক টাকা এনে দিল, মানসিক শান্তি কেড়ে নেয়। ঠিক। আর এই জটিলতার সমাধান করার জন্যই বইয়ের আরেকটি অসাধারণ ফ্রেমওয়ার্ক রয়েছে, ড্রিপ ম্যাট্রিক্স, DRIP। মানে DRIP, এটা কাজগুলোকে শুধু আর্থিক মূল্যে নয়, ব্যক্তিগত শক্তির দিক থেকেও 4টে ভাগে ভাগ করে। ঠিক। চলুন এর প্রথম অংশটা দেখি। ডি ফর ডেলিগেশন। ডেলিগেশন। এই বিভাগে সেই সব কাজ পড়ে যেগুলোতে উপার্জনও কম, আবার শক্তিও নষ্ট হয়। যেমন ধরুন ফাইল গোছানো, ডেটা এন্ট্রি বা চালান তৈরি করা। একদম। এগুলো করতে কোনো আনন্দ নেই এবং এগুলো ব্যবসার বৃদ্ধিতে সরাসরি কোনো বড় ভূমিকাও রাখে না। বইয়ের পরামর্শ অনুযায়ী এই কাজগুলো সবার আগে বাদ দেওয়া প্রয়োজন। ঠিক। কিন্তু একেবারে নতুন উদ্যোক্তার জন্য, যার হয়তো কোনো টিমই নেই, তার জন্য অবিলম্বে অন্যকে দিয়ে দেওয়া কথাটা কি একটু ভয়ের নয়? অবশ্যই। সেক্ষেত্রে শুরুটা হতে পারে অটোমেশন দিয়ে। যেমন? এমন অনেক সফটওয়্যার আছে যা এই ধরনের পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে দিতে পারে। অথবা সপ্তাহে মাত্র কয়েক ঘন্টার জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা যেতে পারে। মূল কথা হলো এই কাজগুলো থেকে নিজেকে মুক্ত করার প্রক্রিয়াটা শুরু করা। ঠিক। এরপর আসে ম্যাট্রিক্সের দ্বিতীয় অংশ, আর ফর রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট জোনটা কিন্তু একটা ফাঁদের মতো।
এখানে সেই সব কাজ থাকে যেগুলোতে উপার্জন হয়তো বেশি, কিন্তু এগুলো করতে ভালো লাগে না, বরং শক্তি কেড়ে নেয়। আপনি এটাকে ফাঁদ বলে ঠিকই চিনেছেন। অনেকে এটাকে সোনার হাতকড়াও বলেন। হ্যাঁ, ঠিক। এই কাজগুলো ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে ডেলিগেট করা যায় না, এগুলোকে রিপ্লেস করতে হয়। অর্থাৎ নিজের জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করা। হ্যাঁ, হয়তো একজন প্রজেক্ট ম্যানেজার নিয়োগ দেওয়ার যিনি আপনার চেয়েও ভালোভাবে এই কাজটা করতে পারবেন। এটা কঠিন, কারণ এর জন্য নিজের অহংকে বিসর্জন দিতে হয়। আর বিশ্বাস করতে হয় যে অন্য কেউও এই গুরুত্বপূর্ণ কাজটা করতে পারে। ঠিক। এরপর হলো আই ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। এই কাজগুলোতে হয়তো তাৎক্ষণিক উপার্জন কম, কিন্তু এগুলো করতে ভালো লাগে এবং মানসিক শক্তি যোগায়। যেমন নতুন কোনো দক্ষতা শেখা, বই পড়া বা নিজের দলের সদস্যদের মেন্টরিং করা। এগুলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ, কিন্তু প্রায়ই জরুরি কাজের চাপে আমরা এগুলোকে অবহেলা করি। আর এখানেই বিপদ। রিপ্লেসমেন্ট জোনের জরুরি কাজগুলো সবসময় ইনভেস্টমেন্ট জোনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে পেছনে ফেলে দেয়। দীর্ঘমেয়াদে এর ফল হয় মারাত্মক। আপনি হয়তো টাকা উপার্জন করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কোনো বৃদ্ধি হচ্ছে না। এবং সবশেষে আসে ম্যাট্রিক্সের চূড়ান্ত লক্ষ্য, পি ফর প্রোডাকশন। ঠিক। এই কাজগুলোতে উপার্জনও বেশি, আবার শক্তিও পাওয়া যায়। এটাই হলো নিজের সেরা দক্ষতার ক্ষেত্র বা জোন অফ জিনিয়াস। লেখকের মতে আমাদের ৮০% সময় এখানেই ব্যয় করা উচিত। এটাই সেই 10,000 পার আওয়ার কাজ। এই ম্যাট্রিক্সের কৌশলগত গুরুত্বটা হলো এটি আমাদের একটি রোডম্যাপ দেয়। নিজের প্রোডাকশন জোনকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা। কারণ ব্যবসার আসল বৃদ্ধি, উদ্ভাবন আর আনন্দ ওখান থেকেই আসবে। ঠিক। বাকি সবকিছুই হল এই প্রোডাকশন জোনের সময়কে মুক্ত করার একটা উপায় মাত্র। এই পুরো কাঠামোটা দারুণ, কিন্তু ডেলিগেশনের ক্ষেত্রে সেই বাস্তবতার প্রশ্নটা আবার ফিরে আসে। সবাই ভাবে শুরুতেই তো একজন সিইও নিয়োগ দেওয়া সম্ভব নয়। এই সমস্যার সমাধান হিসেবে লেখক আরেকটি দুর্দান্ত ধারণার কথা বলেছেন, যার নাম দ্য রিপ্লেসমেন্ট ল্যাডার বা প্রতিস্থাপনের সিঁড়ি। এটা ডেলিগেশন প্রক্রিয়াকে অনেক কম ভীতিপ্রদ আর টেকসই করে তোলে। এটা একটা ধাপে ধাপে এগোনোর পদ্ধতি। হ্যাঁ, যা আপনাকে হঠাৎ করে গভীর জলে ঝাঁপ দিতে বলে না, বরং ধীরে ধীরে সাঁতার শিখতে সাহায্য করে। এই সিঁড়ির ধারণাটা দারুণ, কিন্তু প্রথম ধাপটাতেই তো অনেকে আটকে যায়। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ভিএ নিয়োগ দেওয়া, এটা শুনতে সহজ লাগলেও বিশ্বাস করে নিজের ইনবক্সের দায়িত্ব কাউকে দেওয়াটা কিন্তু কঠিন। ঠিক। প্রথমবার ডেলিগেট করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত? খুব ভালো পয়েন্ট। প্রথমত, সবকিছু একদিনে দিয়ে দেওয়া যাবে না। শুরু করুন খুব ছোট আর কম ঝুঁকির কাজ দিয়ে। যেমন শুধু স্প্যাম ইমেল ডিলিট করা। দ্বিতীয়ত, আপনার সেই প্লেবুকটা খুব পরিষ্কার হতে হবে। স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিন আপনি ঠিক কিভাবে কাজটা করেন। আর তৃতীয়ত, ভুল করার সুযোগ দিন। প্রথম সপ্তাহে নিখুঁত কাজ আশা করাটা অবাস্তব। এই ছোট ছোট ধাপগুলোই ধীরে ধীরে বিশ্বাস তৈরি করে। যখন এই ধাপটা সফল হবে, তখন সিঁড়ির পরের ধাপে যাওয়া যায়, হয়তো এরপর ডেলিভারি বা ক্লায়েন্ট সার্ভিসিংয়ের মতো কাজ। কিন্তু এখানে তো ঝুঁকি আরও বেশি। হ্যাঁ, একজন নতুন কর্মী যদি ক্লায়েন্টের সাথে কোনো ভুল করে ফেলে, তাহলে তো ব্যবসার সুনাম নষ্ট হতে পারে। অবশ্যই। আর তাই এই ধাপে প্লেবুকের সাথে সাথে একটা ভালো ফিডব্যাক সিস্টেম থাকাও জরুরি। নিয়মিত চেক ইন করা, ক্লায়েন্টের প্রতিক্রিয়া জানা, আর কর্মীকে তার কাজের ওপর গঠনমূলক পরামর্শ দেওয়া। ঠিক। মনে রাখতে হবে, আপনি শুধু কাজ ডেলিগেট করছেন না, আপনি আরেকজন মানুষকে দায়িত্ব নেওয়ার জন্য তৈরি করছেন। সিঁড়ির এই ধাপটা পার করতে পারলে ব্যবসার প্রসারণ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। ঠিক তাই। এরপর সেলস, মার্কেটিং এবং সিঁড়ির একদম ওপরের ধাপে থাকে নেতৃত্বের মতো কাজ, যেখানে হয়তো একজন জেনারেল ম্যানেজার বা সিইও নিয়োগ করা হচ্ছে, যিনি পুরো ব্যবসার দৈনন্দিন কার্যক্রম দেখবেন। এই সিঁড়ির ধারণাটা এত চমৎকার, কারণ এটা ধীরে ধীরে বিশ্বাস এবং সিস্টেম দুটোই তৈরি করে। আপনি যেমন শিখছেন কিভাবে ডেলিগেট করতে হয়, তেমনি আপনার টিমও শিখছে কিভাবে দায়িত্ব নিতে হয়। আর এর মাধ্যমে এমন একটি সিস্টেম তৈরি হয় যা মালিকের সার্বক্ষণিক উপস্থিতি ছাড়াই চলতে পারে। আর এটাই হলো আসল স্বাধীনতা। ব্যবসাটা তখন আর আপনার জন্য একটা কারাগার থাকে না, বরং আপনার জন্য সম্পদ এবং স্বাধীনতা তৈরি করার একটা যন্ত্রে পরিণত হয়। তাহলে পুরো আলোচনার মূল বার্তাটা যদি সংক্ষেপে তুলে ধরি, এটা কেবল কিছু কৌশল বা টুলস নয়। এটা মানসিকতার একটি গভীর পরিবর্তন। শুধু মুনাফা নয়, বরং স্বাধীনতা, নিজের সময় এবং পছন্দের উপর নিয়ন্ত্রণ।
আর সেই স্বাধীনতার পথে যাত্রার জন্য আমাদের হাতে কিছু চমৎকার টুলস রয়েছে: বাইব্যাক লুপ, বাইব্যাক রেট, ড্রিপ ম্যাট্রিক্স এবং রিপ্লেসমেন্ট ল্যাডার। আলোচনা শেষ করার আগে একটা চিন্তার উদ্রেককারী প্রশ্ন রাখতে চাই। অবশ্যই। এই বইয়ের নীতিগুলো মূলত উদ্যোক্তাদের জন্য লেখা হয়েছে, কিন্তু এর প্রয়োগ কি আরও ব্যাপক হতে পারে না? মানে? যে কোনো পেশার মানুষ, এমনকি একজন ছাত্র বা একজন গৃহিণীও কি এই নীতিগুলো তার জীবনে প্রয়োগ করতে পারে না? এটা একটা ভাবনার মতো প্রশ্ন, কারণ সময় তো সবার জন্যই সীমিত। ঠিক, হয়তো টাকা দিয়ে সময়ে বাইব্যাক করাটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু আমরা অন্যভাবেও তো সময় কিনতে পারি। কিভাবে? কৌশলগত সিদ্ধান্ত, অটোমেশন বা নিজের ব্যক্তিগত সীমানা নির্ধারণের মাধ্যমে সেই সময়টুকু মুক্ত করা যেতে পারে। প্রশ্নটা হলো, আমাদের জীবনে কোন কাজগুলো ডেলিগেশন বা রিপ্লেসমেন্ট বক্সে পড়ে, যা আমরা এখনো আঁকড়ে ধরে আছি? হয়তো সেটা হতে পারে এমন কোনো সামাজিক দায়িত্ব যা আমাদের শক্তি কেড়ে নেয়। বা এমন কোনো অভ্যাস যা আমাদের সময় নষ্ট করে? সেই সময়টুকু মুক্ত করে আমরা এমন কিছুতে লাগাতে পারি যা সত্যিই গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে সময় কাটানো, নতুন কিছু শেখা, বা শুধু নিজের মানসিক শান্তির জন্য বিশ্রাম নেওয়া। আমাদের সবারই জীবনে কিছু $10 পার আওয়ার কাজ আছে আর কিছু $10,000 পার আওয়ার মুহূর্ত আছে। প্রশ্ন হলো, আমরা কোনটাকে বেছে নিচ্ছি?